রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার আলোচিত হাইপারসনিক মিসাইলের অধিকারী তুরস্ক, শঙ্কিত ইসরায়েল সহ পশ্চিমা অনেক দেশ। ওমান সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্রের রণতরী ও ইরানের হেলিকপ্টার। ইসরায়েলের সাথে যুদ্ধ হবে, কিন্তু পারমাণবিক কর্মসূচি ত্যাগ করা হবে না, ঘোষণা ইরানি প্রেসিডেন্টের। সিরিয়া পুনর্গঠনে $5 বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। এবার ব্যতিক্রমী হাইপারসনিক মিসাইলের অধিকারী হল তুরস্ক। ইস্তাম্বুলে চলমান আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনীতে মঙ্গলবার তুরস্ক প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির করেছে তাদের নিজস্ব তৈরি হাইপারসনিক মিসাইল। এর নাম টাইফুন ব্লক 4। মিসাইলটির নির্মাতা তুরস্কের বিখ্যাত রকেট নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান। টাইফুন তুরস্কের নিজস্ব নির্মিত একটি ব্যালিস্টিক মিসাইল। এবার দেশটি নির্মাণ করল টাইফুনের হাইপারসনিক ভার্সন, যার নাম টাইফুন ব্লক 4। মঙ্গলবার শুরু হওয়া মেলায় প্রথম দিনই রকেটসান 6টি হাইপারসনিক মিসাইল হাজির করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ব সমরাঙ্গনে। 10 মিটার দীর্ঘ এবং 7 টন ওজনের এ মিসাইল একসাথে বেশ কয়েকটি বোমা বহনে সক্ষম। হাইপারসনিক মিসাইলের এসব বোমা প্রতিপক্ষের কোনো প্রতিরোধ ছাড়া নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রকেট সানের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, মিলিটারি হ্যাঙ্গার, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় অনেক দূর থেকে হামলা চালাতে সক্ষম টাইফুন ব্লক 4। রকেটসান বলেছে, তাদের টাইফুন ব্লক 4 এর গতি হাইপারসনিক তথা শব্দের তুলনায় কমপক্ষে 5 গুণ বেশি। তবে মিসাইলটির আওতা বা পাল্লা জানায়নি প্রতিষ্ঠানটি। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, মিসাইলটির পাল্লা 1000 কিলোমিটার, কারণ তুরস্কের নিজস্ব নির্মিত টাইফুন ব্যালিস্টিক মিসাইলের পাল্লা 800 থেকে 1000 কিলোমিটার। তবে মিসাইলটির হাইপারসনিক ভার্সনে পাল্লা বৃদ্ধি করা সম্ভব হয়েছে কিনা তা নিশ্চিত নয়। তুরস্কের হাইপারসনিক মিসাইলের খবরে শঙ্কিত ইসরায়েল সহ অনেক পশ্চিমা দেশ। তবে মিসাইলটির পাল্লা আপাতত খুব বেশি না হওয়ায় কিছুটা স্বস্তিতে রয়েছে তারা। সমর বিশ্লেষকদের মতে, যেহেতু তুরস্ক নিজেরা ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, তাই এর পাল্লা বৃদ্ধি করতে পারবে তারা। হাইপারসনিক মিসাইলের অধিকারী হওয়ার মাধ্যমে সমরাস্ত্র শিল্পে অনন্য উচ্চতায় আরোহণ করল দেশটি। সমরাস্ত্র শিল্পে তুরস্কের একের পর এক চমকে বিস্মিত বিশ্বের গোটা সমরাঙ্গন। প্রথমে বেরাক্তার ড্রোন, তারপরে 5th জেনারেশন ফাইটার জেট আকাশে উড়িয়ে তুরস্ক রাতারাতি তাক লাগিয়ে দেয় বিশ্বকে। এবার তারা হাজির করলো আরেক চমক, হাইপারসনিক মিসাইল। এই মিসাইল উদ্ভাবন তুরস্কের সমরাস্ত্র ক্ষেত্রে আরেকটি বৈপ্লবিক অধ্যায় রচনা করল। সমরাস্ত্র ক্ষেত্রে নিত্য নতুন উদ্ভাবনের ফলে বিশ্ব সামরিক র্যাঙ্কিং এর ক্ষেত্রে রাতারাতি উন্নতি ঘটছে দেশটির। গ্লোবাল ফায়ার পাওয়ার এর সর্বশেষ তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে বর্তমানে বিশ্বে তুরস্কের অবস্থান 9ম। বর্তমানে বিশ্বে রাশিয়া এবং চীনের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে। এছাড়া ইরান, উত্তর কোরিয়া এবং ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ হাইপারসনিক মিসাইলের অধিকারী বলে দাবি করেছে। তবে তাদের এই দাবি নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন মহলে, কারণ যুক্তরাষ্ট্রের মতো দেশ দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বিলিয়ন ডলার খরচ করেছে মিসাইলের উদ্ভাবনের জন্য। পরপর 5 বার তারা এই মিসাইল পরীক্ষা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। অবশেষে সম্প্রতি তারা পরিত্যাগ করেছে এই মিসাইল উদ্ভাবন প্রকল্প। কোনো কিছুর গতি শব্দের তুলনায় 5 গুণ বেশি হলে তাকে হাইপারসনিক গতি বলা হয়। তবে গতি হাইপারসনিক মিসাইলের মূল বৈশিষ্ট্য নয়। এর মূল বৈশিষ্ট্য হলো চলার পথে বাঁক বা গতি পরিবর্তনের ক্ষমতা। এই ক্ষমতার কারণে সে প্রতিপক্ষের ছুটে আসা মিসাইলের আক্রমণ এড়িয়ে চলতে পারে। ফলে হাইপারসনিক মিসাইলের হামলা প্রতিহত করা যায় না। বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল মিনিট মিসাইলের গতি শব্দের তুলনায় 25 গুণ বেশি। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হলো রাশিয়ার সারমাত এবং এরও গতি হাইপারসনিক। কিন্তু তারপরও এগুলো হাইপারসনিক মিসাইল নয়, কারণ এসব মিসাইল সরল রেখায় চলে। তবে অতি দ্রুত গতির কারণে এসব মিসাইল প্রতিহত করাও অনেক কঠিন। কিন্তু বর্তমানে হাইপারসনিক মিসাইল প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কোনো দেশের কাছে। ফলে এই মিসাইল সিস্টেমের কারণে অরক্ষিত সব দেশের আকাশসীমা। জাপান সম্প্রতি দাবি করেছে তারা হাইপারসনিক মিসাইল প্রতিহত করার মিসাইল সিস্টেম উদ্ভাবন করেছে। তবে বিতর্ক রয়েছে এ দাবি নিয়ে। বিশ্বে প্রথম হাইপারসনিক মিসাইলের অধিকারী হয় রাশিয়া। 2019 সালে তারা প্রথম ভূমি থেকে নিক্ষেপযোগ্য এভানগার্ড নামক দানবীয় শক্তির হাইপারসনিক মিসাইল মোতায়েন করে। এর গতি শব্দের তুলনায় 27 গুণ এবং বিশ্বের যে কোনো প্রান্তে মাত্র 5 মিনিটের মধ্যে রাশিয়া এই মিসাইলের সাহায্যে কোনো বাধা ছাড়াই পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। এরপর রাশিয়া একে একে মোতায়েন করে বিমান থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল কিনঝাল এবং
রণতরী থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক মিসাইল জার্কন। রাশিয়া প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে সফল হামলা চালায় হাইপারসনিক মিসাইলের সাহায্যে। 2024 সালের 21 নভেম্বর রাশিয়া ইউক্রেনে প্রথম হাইপারসনিক মিসাইল হামলা চালায়। চীনের কাছে রয়েছে নিজস্ব উদ্ভাবিত DF-17 নামক অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল। এদিকে ইস্তাম্বুলে মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সমরাস্ত্র প্রদর্শনী ব্যাপক সাড়া ফেলেছে দেশে বিদেশে। মেলায় 41টি দেশ স্টল স্থাপন করেছে। 103 দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। তুরস্কের 900টি এবং বিশ্বের 40টি সমরাস্ত্র প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। প্রথম দিনই দক্ষিণ কোরিয়া সহ অনেক দেশের সাথে বেরাক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্র বিক্রির চুক্তি করেছে তুরস্ক। 2024 সালে তুরস্ক রেকর্ড $7 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করেছে। সিরিয়া পুনর্গঠনে $5 বিলিয়ন খরচ করবে সৌদি আরব। এ লক্ষ্যে বর্তমানে 150 সদস্যের একটি দল দামাস্কাস সফর করেছেন। তাদের নেতৃত্বে রয়েছেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিহ। প্রতিনিধি দলে রয়েছেন সরকারি অনেক বিনিয়োগকারী। যোগাযোগ, ট্যুরিজম, তথ্য প্রযুক্তি, জ্বালানি, রিয়েল এস্টেট সহ বিভিন্ন খাতে সৌদি আরব বিনিয়োগ করবে। সিরিয়ায় 2024 সালে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের পক্ষে ছিল সৌদি আরব। জুলাই থেকে বিশাল এক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। এর নাম জুলাই স্টর্ম বা জুলাই ঝড়। প্রশান্ত মহাসাগর, আর্কটিক সাগর, বাল্টিক সাগর জুড়ে এই মহড়া চলবে 27 জুলাই পর্যন্ত। মহড়ায় অংশ নেবে রাশিয়ার 150টি রণতরী, 120টি যুদ্ধবিমান, 1000-এর বেশি মিলিটারি ভেহিকল এবং 15,000-এর বেশি সেনা। রাশিয়ার নর্দার্ন বাল্টিক প্যাসিফিক ফ্লিট এবং কাস্পিয়ান ফ্লোটিলা অংশ নেবে মহড়ায়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন তারা ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে না। ইরানি নেতা বলেছেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি বিষয়ে তিনি সন্তুষ্ট নন এবং যে কোনো সময় ভেঙে যেতে পারে এই যুদ্ধবিরতি। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন মাসুদ পেজিশকিয়ান। বুধবার প্রচারিত হয়েছে তার এই সাক্ষাৎকার। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উভয়ের পক্ষ থেকে বলা হয়েছে ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে আবার হামলা করা হবে। এর জবাবে ইরানি প্রেসিডেন্ট আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনমনীয় অবস্থান ব্যক্ত করলেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়। ইরানি প্রেসিডেন্ট বলেন যেহেতু যে কোনো সময় আবার নতুন করে যুদ্ধ শুরু হতে পারে, তাই ইরান আর্মি সম্পূর্ণরূপে প্রস্তুত ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য। মাসুদ পেজিশকিয়ান বলেন আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং শান্তিপূর্ণ, সুতরাং এটি বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। পশ্চিমারা এবং ইসরায়েল মিথ্যা অভিযোগে আমাদের উপর হামলা করছে এবং ভবিষ্যতেও যদি এ ধরনের হামলা করে তাহলে ইরান তার উপযুক্ত জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি যেহেতু শান্তিপূর্ণ তাই তা উন্মুক্ত করতে তারা কুণ্ঠিত নয়, কিন্তু পশ্চিমারা অন্যায় সব শর্ত দিয়ে আমাদেরকে চুক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে। এদিকে বুধবার ওমান উপসাগরে মুখোমুখি হয় ইরানের একটি হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইরানের পানির সীমায় প্রবেশ করতে চাইলে ইরান সেখানে একটি হেলিকপ্টার পাঠায়। প্রচারিত ভিডিওতে দেখা গেছে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার থেকে সামান্য দূরে উঠছে। ইরানি পাইলট এ সময় রেডিও বার্তায় যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারকে অবিলম্বে গতিপথ পরিবর্তনের দাবি জানায়। জবাবে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে ইরানি পাইলটকে হুমকি দেওয়া হয় অবিলম্বে হেলিকপ্টার নিয়ে দূরে সরে যেতে, অন্যথায় গুলি করা হবে। উভয় পক্ষের এ হুমকি পাল্টা হুমকির এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের রণতরী ও এলাকা ত্যাগ করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়া। এবার গাজা আর ইরানকে নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস হয়ে গেল। আর নেতানিয়াহুর এই ভয়ঙ্কর পরিকল্পনা গোটা বিশ্বের নিন্দা কুড়াচ্ছে বলে সংবাদ প্রকাশ হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিন লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনো রয়ে গেছে সেই হামলার রেশ। هم در مقابل حامیان رئیس اگریسیوی এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। মঙ্গলবার ইসরায়েলের চিফ অফ স্টাফ ইয়াল জামির জানান ইরান ও তার বন্ধুরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিং এর সময় তিনি এ মন্তব্য করেন।
אך אין מדובר ביכולת הרמטית. এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। כל מי שפוגע בכם משלם וישלם מחיר כבד בכל מקום ובכל זירה. কয়েকদিন আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্চ ঘোষণা দেন তিনি রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে, পরে পুরো 21 লাখ গাজার জনগোষ্ঠীকেই সেখানে স্থানান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। בעודנו תוקפים את המשטר האיראני, אנחנו ממשיכים להילחם ולהגן בעזה ובזירות נוספות. কিন্তু এখানেই শেষ নয়। মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তরিত করা। তাদের এই কল্পনার নতুন নাম দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ং জানিয়েছে, এই পরিকল্পনাটি তৈরি করেছে গুশ কাতিফ রেসিডেন্টস ফোরাম, রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাব সমর্থন করেছেন। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় 2005 সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, গাজার উত্তর কেন্দ্র এবং দক্ষিণ এই 3 অঞ্চলেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এই প্রস্তাব অনুযায়ী প্রায় 8.5 লাখ বসতি স্থাপনকারীকে 3টি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে। ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্ট এই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার 23 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করার পর অবিস্ফোরিত বোমা ও ধ্বংসাবশেষ সরাতে 3 বছর লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে 7 বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে 15 বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এটি যুদ্ধাপরাধ এবং গণহত্যা স্বাভাবিকীকরণের একটি চেষ্টা। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই পরিকল্পনাটি শহুরে উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের একটি নীল নকশা। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবারের ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। এমন খবরই প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি। তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলছে ওইসব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প
প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডেস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডেস্ট্রয়ারটিও ইরানি হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফেটজারেল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্য মতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা নিয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এদিকে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী দেশগুলোতে একের পর এক হামলা করে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে ইসরায়েল। গেল মাসে ইসরায়েলের বিমান বাহিনী শত শত ফাইটার জেট নিয়ে ইরানে হামলা চালায়। 12 দিনের লড়াইয়ের পর আমেরিকার হস্তক্ষেপে থামে ইরান ইসরায়েল সংঘাত। তবে এখনও রয়ে গেছে সেই হামলার রেশ। এরই মধ্যে ইসরায়েল জানালো, ইরানের বিরুদ্ধে শেষ হয়নি যুদ্ধ। মঙ্গলবার ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামির জানান, ইরান ও তার অক্ষরা তেল আবিবের নজরে রয়েছে। ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি। সেনাবাহিনীর একটি মূল্যায়ন মিটিংয়ের সময় তিনি এই মন্তব্য করেন। এমনকি ব্যাপক মাত্রায় সমন্বিত অভিযানের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন ইসরায়েলি এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, ইসরায়েলি বাহিনী সিরিয়া ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের দুর্বল করতে কাজ করে যাবে, পাশাপাশি তাদের কৌশলগত সক্ষমতা অর্জনেও বাধা দেবে। পশ্চিম তীর ও গাজায় নিজেদের অভিযান চালিয়ে যাবার কথা জানান জামির। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের একটি এআই জেনারেটেড ভিডিও সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। আর এই ভিডিও আর ছবি গোটা বিশ্বের নজরে আনেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রহস্যজনক সেই পোস্টের জট এবার খুলতে শুরু করেছে। ট্রাম্পের এই উদ্দেশ্য প্রণোদিত কার্যক্রম হঠাৎই অর্থবহ হয়ে উঠল, কারণ ওবামার বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা সৃষ্টি করেছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। Presidents and prime ministers and various other forms of তবে এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই হোয়াইট হাউসে এক বক্তৃতায় এই বিস্ফোরক দাবি সবার সামনে উপস্থাপন করেন তিনি। গত সোমবার নিজের ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করে বারাক ওবামার ওপর সরাসরি আক্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের ধারণা, এই অভিযোগের পূর্বাভাস হিসেবেই সেই এআই এর তৈরি ছবি পোস্ট করেছিল ট্রাম্প। ভিডিওটিতে দেখা গেছে শুরুতে ওবামা বলছেন বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায় আইনের ঊর্ধ্বে কেউ নয়। কৃত্রিমভাবে তৈরি দৃশ্যে দেখা যায় এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছে। একই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায় ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। গত মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, সবকিছুই পরিষ্কার, ওবামা দোষী। তারা আমাদের নির্বাচন বিভ্রান্ত করতে চেয়েছিল, এমন কিছু রয়েছে যা আগে কখনো দেখা যায়নি। এটি ছিল রাষ্ট্রদ্রোহ। তার অভিযোগের ভিত্তি হিসাবে তিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের একটি মন্তব্যকে উল্লেখ করেছেন। গত শুক্রবার গ্যাবার্ড বলেছিলেন 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত গোয়েন্দা তথ্য যাচাইয়ের জন্য তিনি ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নাম বিচার বিভাগের কাছে পাঠাবেন।
গ্যাবার্ড কিছু নথি প্রকাশ করে দাবি করেন ট্রাম্পকে দুর্বল করতে ওবামা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন। তবে ডেমোক্র্যাটরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ওবামার মুখপাত্র প্যাট্রিক রোডেনবুশ এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এই আজগুবি অভিযোগগুলো হাস্যকর। এটি কেবল মানুষের মনোযোগ সরাতে একটি দুর্বল প্রচেষ্টা। প্রসঙ্গত, ট্রাম্প এর আগেও বহুবার ওবামার বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ এনেছেন। তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম তিনি এতটা সরাসরি ওবামাকে অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো 2017 সালে একটি প্রতিবেদনে জানায়, রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে হ্যাকিং ও বট ফার্মের মাধ্যমে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। তবে সেই প্রতিবেদনেই বলা হয়, রাশিয়ার এই চেষ্টার প্রভাব ছিল সীমিত। ভোটের ফলাফলে এর সরাসরি কোনো প্রভাব পড়েছে এমন প্রমাণ তারা পায়নি। 2020 সালে প্রকাশিত সিনেট গোয়েন্দা কমিটির এক দ্বিদলীয় প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ট্রাম্পকে সহায়তা করতে রিপাবলিকান রাজনীতিক পল ম্যানাফোর্ট, উইকিলিক্স সহ একাধিক মাধ্যম ব্যবহার করেছিল। তবে ওবামার মুখপাত্রের ভাষ্য অনুযায়ী গ্যাবার্ড যেসব নথি প্রকাশ করেছেন তাতে কোথাও প্রমাণ নেই যে রাশিয়া ভোট জালিয়াতির মাধ্যমে সরাসরি নির্বাচনকে প্রভাবিত করেছিল। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ, ষড়যন্ত্র ও বৈদেশিক হস্তক্ষেপের বিতর্ক নতুন নয়, কিন্তু এবার সরাসরি ওবামার নাম নিয়ে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা নিঃসন্দেহে রাজনৈতিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এই মন্তব্য কেবল ট্রাম্প ওবামার ব্যক্তিগত সংঘাতই নয়, বরং আগামী নির্বাচনের আগে রিপাবলিকান ডেমোক্র্যাট সংঘাতের পূর্বাভাসও দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নজর এখন ওয়াশিংটনের কংগ্রেস ও বিচার বিভাগের দিকে। তারা কি পদক্ষেপ নেয় এবং এই বিতর্ক রাজনৈতিক মাঠে কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। চীনা মেডক ড্যামের জন্য মহা বিপদে পড়তে পারে ভারত। এই বাঁধ ভারতের জন্য এত বড় হুমকি যে চীনের সঙ্গে যে কোনো ধরনের ক্ষমতা প্রদর্শনের সুযোগ হারাবে ভারত। তিব্বতে চীনের মেডক মেগা বাঁধ প্রকল্প ভারতের জন্য একটি বহুমাত্রিক উদ্বেগের বিষয়। বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি শুধুমাত্র পানি সংক্রান্ত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত, পরিবেশগত, ভূতাত্ত্বিক এবং ভূ রাজনৈতিক দিক থেকে ভারতের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। চীনের এই বাঁধটি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগ হলো পানি বোমা হিসেবে ব্যবহারের সম্ভাবনা। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর ভাষায়, চীনকে বিশ্বাস করা যায় না, কেউ জানে না তারা কি করতে পারে। যুদ্ধকালীন বা রাজনৈতিক সংকটের সময় চীন আকস্মিকভাবে প্রচুর পানি ছেড়ে দিয়ে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যা সৃষ্টি করতে পারে। লোই ইনস্টিটিউটের 2020 সালের একটি প্রতিবেদন সতর্ক করে বলেছে যে তিব্বতীয় মালভূমি থেকে উৎপন্ন নদীগুলোর উপর নিয়ন্ত্রণ কার্যকরভাবে চীনকে ভারতের অর্থনীতির গলা টিপে ধরার ক্ষমতা দেয়। ভারত ও চীনের মধ্যে কোনো বাধ্যতামূলক পানি ভাগাভাগি চুক্তি নেই, মাত্র একটি সমঝোতা স্মারক আছে, যা 2017 সালে ডোকলাম সংকটের সময় চীন একতরফাভাবে স্থগিত করেছিল। এই তথ্য গোপনীয়তা ভারতের বন্যা পূর্বাভাস ব্যবস্থাকে অন্ধ করে দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে চীন বর্ষায় বাঁধ খুলে ভারতে বন্যা আনতে পারে বা শুষ্ক মৌসুমে সরবরাহ বন্ধ করতে পারে। এমনকি ঘন্টা স্কেল নিয়ন্ত্রণও চরম ঘটনার সময় জোরপূর্বক ব্যবহার করতে পারে।
ব্রহ্মপুত্র নদী প্রতি বছর প্রায় 1 বিলিয়ন টন পলি বহন করে আসাম ও বাংলাদেশের বদ্বীপে পৌঁছায়। চীনাবাদ এই পলি আটকে দিলে বাংলাদেশের উপকূলীয় ক্ষয়ক্ষতি ত্বরান্বিত হতে পারে, এমনকি আসামের কৃষি জমির প্রাকৃতিক পুষ্টি সরবরাহ ব্যাহত হবে। ব্রহ্মপুত্র ও যমুনা নদী প্রায় 218টি মাছের প্রজাতির আবাসস্থল, যার মধ্যে ইলিশ ও মহাশোল রয়েছে। বাঁধের কারণে মাছের স্থানান্তর প্যাটার্ন ব্যাহত হলে আঞ্চলিক মৎস্য শিল্প হুমকির মুখে পড়বে, যা 20 লাখ জেলের জীবিকায় প্রভাব ফেলবে। আসাম ও অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্রের প্রবাহের উপর কৃষি ও মৎস্য চাষের জন্য ব্যাপকভাবে নির্ভরশীল। নদীর প্রবাহে অনিয়ম দেখা দিলে শুকনো মৌসুমে সেচ ব্যবস্থায় সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি বর্ষায় অতিরিক্ত বন্যার ঝুঁকিতে থাকে। এবার রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সামরিক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবার রূপ নিয়েছে সামরিক সংঘাতে। বোমা, গোলাবর্ষণ আর টানা উত্তেজনায় সীমান্ত এখন যেন রণক্ষেত্র। সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বেসামরিক নাগরিককে। কম্বোডিয়ার ওদ্দার মেনচি প্রদেশে বৃহস্পতিবার সকালে ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। প্রাণ হারান অন্তত 9 জন থাই বেসামরিক নাগরিক। উভয় দেশেই পরস্পরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে। পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। কম্বোডিয়া বলছে থাই বাহিনী তাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে, সড়কে গোলাবর্ষণ করেছে, যা একেবারে বর্বরচিত ও বেপরোয়া আগ্রাসন। অন্যদিকে থাইল্যান্ডের দাবি শুরুটা করেছে কম্বোডিয়াই। প্রথমে তারা পাঠায় নজরদারি ড্রোন, তারপর ভারী অস্ত্রে হামলা চালায়। কম্বোডিয়ার সেনারা আর্টিলারি ও দূরপাল্লার BM-21 রকেট ছুড়ে আক্রমণ করে। পাল্টা জবাবে কম্বোডিয়ার একটি সামরিক স্থাপনায় বোমা হামলা চালায় থাই বিমান বাহিনীর F-16 যুদ্ধ বিমান। থাই সেনাবাহিনীর বরাতে জানা যায় অন্তত 6টি ভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। কম্বোডিয়ার হামলায় নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। আহত হয়েছেন আরো অন্তত 14 জন। থাই সেনাবাহিনীর উপপ্রবক্তা রিচা সুকসুওয়ানন জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী আমরা বিমান শক্তি ব্যবহার করেছি। 6টি যুদ্ধ বিমানের একটি ইতোমধ্যেই মিশনে অংশ নিয়েছে। এই বিমান হামলাকে অত্যন্ত উস্কানিমূলক বলে নিন্দা জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানায় থাইল্যান্ডের 2টি যুদ্ধ বিমান একটি সড়কে বোমা ফেলে। এরই মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। থাইল্যান্ড ইতোমধ্যে সুরিন প্রদেশের কাপচিয়াং এলাকা থেকে 86টি গ্রাম খালি করে সরিয়ে নিয়েছে 40,000-এর বেশি মানুষকে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, কম্বোডিয়া বেসামরিক এলাকা ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, সার্বভৌমত্বে হস্তক্ষেপ চলতে থাকলে আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষামূলক পদক্ষেপ আরো জোরদার হবে। কম্বোডিয়ার প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী হুন সেন সামাজিক মাধ্যমে জানান, থাইল্যান্ড ওদ্দার মেনচি ও প্রহো ভিহেহার প্রদেশে কম্বোডিয়ার ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে। তিনি জনগণকে শান্ত থাকার এবং আতঙ্কিত হয়ে খাদ্যপণ্য মজুত না করার আহ্বান জানান। যদিও সংঘাত এখন চরমে, এর পেছনে রয়েছে 1 শতাব্দীর পুরনো সীমান্ত বিরোধ। দুই দেশের 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখার বহু অংশই এখনো নির্ধারিত নয়, আর এ নিয়েই বারবার বাড়ছে উত্তেজনা। সম্প্রতি 16 জুলাই থাই সেনাদের একটি টহল দলের উপর মাইন বিস্ফোরণে 3 জন আহত হন, 1 জন হারান তার পা। থাইল্যান্ড অভিযোগ করেছে মাইনগুলো ছিল কম্বোডিয়ার পুঁতে রাখা, যদিও কম্বোডিয়া তা অস্বীকার করেছে। কূটনৈতিক সম্পর্ক এর মধ্যে তলানিতে ঠেকেছে। থাইল্যান্ড তার রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিয়েছে এবং কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। পাল্টা জবাবে কম্বোডিয়াও তাদের সমস্ত কূটনীতিক ফিরিয়ে নিচ্ছে এবং সম্পর্ক নামিয়ে এনেছে দ্বিতীয় সচিব পর্যায়ে। তবে এখানেই থেমে নেই উত্তেজনা। থাইল্যান্ড থেকে জ্বালানি, ফলমূল ও সবজি আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ অবস্থানে পৌঁছেছে বলে মত বিশ্লেষকদের। কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় 2 থাই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধ বিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্তের বিতর্কিত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির পর পরিস্থিতি চরমে পৌঁছে যায়। থাই সেনাবাহিনী জানিয়েছে তাদের একটি যুদ্ধ বিমান কম্বোডিয়ার ভেতরে ঢুকে গুলিবর্ষণ শুরু করেছে এবং সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে থাই বাহিনী বলেছে F-16 গুলিবর্ষণ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে থাই সেনাবাহিনী দাবি করেছে কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯ এর ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এর আগে থাই সেনাবাহিনী জানায় সীমান্তবর্তী থাই এলাকাগুলোতে দুটি রকেট আঘাত হানার পর তারা ৬টি F-16 যুদ্ধবিমান মোতায়েন করে। রয়টার্সের তথ্য মতে থাই সেনাবাহিনীর উপমুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, পরিকল্পনা মাফিক নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে বিমান শক্তি ব্যবহার করা হয়েছে। থাই সামরিক কর্মকর্তা সুরাসাং কংসিরি জানান, সীমান্তের ৬টি এলাকায় এখনো দুপক্ষের সংঘর্ষ চলছে। এতে ৫ বছরের এক শিশু সহ ৩ জন বেসামরিক আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই সংঘর্ষের জন্য উভয় দেশ পরস্পরকে দায়ী করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, থাইল্যান্ড তাদের সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে, ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলার মাধ্যমে জোরপূর্বক কম্বোডীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে। তারা থাইল্যান্ডের এই হামলাকে বর্বর ও অবৈধ সামরিক আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে বলেছে, থাইল্যান্ডের পদক্ষেপ জাতিসংঘ সনদ, আসিয়ানের নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কম্বোডিয়ার পক্ষ থেকে আরো বলা হয়, থাই যুদ্ধ বিমান দুটি পৃথক স্থানে বোমা বর্ষণ করেছে, যেগুলো পুরোপুরি কম্বোডিয়ার নিয়ন্ত্রণাধীন। মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সৌচেতা বলেন, এই বেআইনি ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি। এটি আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকেও লঙ্ঘন করেছে। তিনি আরো সতর্ক করে বলেন, যে কোনো মূল্যে কম্বোডিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এদিকে থাই এক বেসামরিক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে থাইল্যান্ড সব সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত আরো তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার দুপুরের সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশই পাল্টাপাল্টি গোলাবর্ষণে জড়িয়েছে। ফলে ৩ প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড। হামলার পর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকার স্কুল বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, সুরিন প্রদেশের ফানম ডংরাক জেলার সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকবে। স্থানীয় গণমাধ্যম সিসাকেট এবং বুরিরামের স্কুল বন্ধর খবর দিয়েছে। এদিকে কম্বোডিয়া জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় তারা যে কোনো আক্রমণ মোকাবিলায় প্রস্তুত। বৃহস্পতিবার ভোরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক রকেট হামলা চালায় কম্বোডিয়া। কয়েক দফায় হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়। থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন বলেছেন, বৃহস্পতিবারের সহিংসতায় 11 জন থাই বেসামরিক নাগরিক এবং 1 জন সৈন্য নিহত হয়েছে। থাই সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে 8 বছর বয়সী শিশুও রয়েছে। অন্তত 3টি এলাকায় কম্বোডিয়া গোলাবর্ষণ করেছে। এদিকে কম্বোডিয়ার ছোড়া রকেট হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় F-16 যুদ্ধবিমান দিয়ে সীমান্তের ওপারে আঘাত এনেছে থাইল্যান্ডের সামরিক বাহিনী। স্ত্রীকে নিয়ে বহুবার বিতর্ক ও আলোচনায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সহপাঠীর মা, শিক্ষিকা ও বয়সে বড় হওয়ার আলোচনা তো আছেই, আবার স্ত্রীর হাতে চড় খেয়েও কিছুদিন আগে আলোচনায় আসেন ফরাসি প্রেসিডেন্ট। তবে এবার যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হলেন বহুল আলোচিত সমালোচিত এই দম্পতি। বিতর্কটা এবার একটু ভিন্ন। ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করার অভিযোগ উঠেছে এক মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। এই অভিযোগকে গুজব বলে যুক্তরাষ্ট্রে আইনের দ্বারস্থ হলেন ম্যাক্রো দম্পতি। ব্রিজিটকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করা ওই ইনফ্লুয়েন্সার ও উপস্থাপিকার নাম ক্যান্ডেস ওয়েন্সের। তার বিরুদ্ধে ডিফেমেশন মামলা করেছেন ম্যাক্রো দম্পতি। নিজের পডকাস্টের প্রচারণার ও ভক্ত বাড়ানোর জন্য মিথ্যা গুজব ছড়িয়েছেন ওয়েন্স। ব্রিজিটকে নিয়ে নিজের পডকাস্টে দাবি করেন ব্রিজিট পুরুষ হিসেবে জন্মেছিলেন এবং তার নাম ছিল জন মিশেল ট্রগনেও। মামলার কাগজে এমনই অভিযোগ তোলেন ম্যাক্রো দম্পতি। একই সাথে অভিযোগ করেন মিশেল ট্রগনেও প্রকৃতপক্ষে ব্রিজিটের ভাই।
C'était tellement confortable d'être main dans la main. মামলার বিবৃতিতে বলা হয়, ওয়েন্স আমাদের চেহারা, বিবাহ, পরিবার ও অতীত সবকিছু বিকৃতভাবে ব্যাখ্যা করেছে, এমন এক কল্পিত উপাখ্যান তৈরি করেছে যা আমাদের অপমান ও অপদস্থ করেছে। এর ফলে বিশ্বব্যাপী নিপীড়ন ও সাইবার বুলিং এর শিকার হয়েছেন ব্রিজিট। Nous l'avons encore vu avec les menaces faites. এই মামলার বিষয়ে মার্কিন ওই ইনফ্লুয়েন্সার তার পডকাস্টে কথা বলেন, জানান এই মামলায় অসংখ্য তথ্যগত ভুল রয়েছে, এটি অপমানজনক এবং পাবলিক রিলেশন কৌশল। মামলা সম্পর্কে আগে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি, যদিও উভয় পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকে যোগাযোগে ছিলেন বলে জানা যায়। Transition sur laquelle des engagements viennent d'être réitérés. বিদেশি সরকার দ্বারা একজন মার্কিন সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত বলে আখ্যা দেন ওয়েন্সের মুখপাত্র। দাবি করেন শুধু একটি সাক্ষাৎকার না দেওয়ার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে। এক যৌথ বিবৃতিতে ম্যাক্রো দম্পতির আইনজীবীরা বলেন, 3 বার অনুরোধ করার পরও ওয়েন্স তার মানহানিকর বক্তব্য প্রত্যাহার করেননি, তাই বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়। Ce soir, enfin, revenu sur la presse. বিশ্ব নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মানহানির মামলা বিরল ঘটনা, তবে ট্রাম্প নিজেও সাম্প্রতিক সময়ে একই পথ বেছে নিয়েছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এর বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন, যেখানে তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। তবে যেহেতু ম্যাক্রো ও তার স্ত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই মামলায় জিততে হলে প্রমাণ করতে হবে ওয়েন্স ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছিলেন, তবে সত্য সম্পর্কে উদাসীন ছিলেন। যুক্তরাষ্ট্রে একে বলা হয় অ্যাকচুয়াল মালেস, যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। ওয়েন্সের জনপ্রিয়তাও কম নয়। শুধু সামাজিক মাধ্যম এক্সে তার 70 লাখের বেশি ফলোয়ার এবং ইউটিউবে 45 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই মামলার সূত্রপাত হয় 8 পর্বের একটি পডকাস্ট সিরিজ থেকে। সিরিজটির নাম বিকামিং ব্রিজিট, যার পুরোটাই ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীকে নিয়ে। সিরিজটিতে বলা হয় ব্রিজিট তার পরিচয় গোপন করেছেন, তিনি পুরুষ থেকে নারী হয়েছেন, এমনকি ম্যাক্রো ব্রিজিটের দাম্পত্য একটি অবৈধ সম্পর্ক। ইতোমধ্যেই পডকাস্টে 23 লাখেরও বেশি মানুষ দেখেছেন। Dès le premier rendez-vous de Paris. মামলায় আরো উল্লেখ রয়েছে ম্যাক্রো ও ব্রিজিতের পরিচয়ের ব্যাপারেও। তাদের পরিচয়ের সময় ব্রিজিট ছিলেন একজন শিক্ষক আর ম্যাক্রো ছিলেন হাই স্কুলের ছাত্র, তবে তাদের সম্পর্ক আইনের সীমার মধ্যে ছিল বলে দাবি করেন। এই আলোচনার জন্ম মূলত 2021 সালে। অনলাইনে ছড়িয়ে পড়ে ব্রিজিট আসলে একজন পুরুষ ছিলেন, যদিও ম্যাক্রো দম্পতি তখন থেকেই এটিকে গুজব হিসেবেই দাবি করে আসছেন। বিষয়টি আলোচনায় আসে টাকার কার্লসন এবং জো রোগানের মতো প্রভাবশালীদের পডকাস্টেও। Et d'ailleurs, nous devons nous réatteler à cette tâche. গত ডিসেম্বরে ফ্রান্সের আদালতে এমন গুজব ছড়ানোর অভিযোগে 2 জন নারী গ্রেপ্তার হন, যার মধ্যে একজন কিছুটা দোষী সাব্যস্ত হন, কিন্তু আপিল বিভাগ সেই রায় বাতিল করে। বর্তমানে মামলাটি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই মামলা বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ঘটনা। একটি দেশের ফার্স্ট লেডির পরিচয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন সরাসরি মানহানির অভিযোগ আগে দেখা যায়নি। এখন দেখার বিষয় এই মামলার রায় কি বার্তা দেবে। স্ত্রীকে নিয়ে বহুবার বিতর্ক ও আলোচনায় এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। সহপাঠীর মা, শিক্ষিকা ও বয়সে বড় হওয়ার আলোচনা তো আছেই, আবার স্ত্রীর হাতে চড় খেয়েও কিছুদিন আগে আলোচনায় আসেন ফরাসি প্রেসিডেন্ট। তবে এবার যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হলেন বহুল আলোচিত সমালোচিত এই দম্পতি। বিতর্কটা এবার একটু ভিন্ন। Sur la voiture, sur la chimie, sur la... ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিট ম্যাক্রোকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করার অভিযোগ উঠেছে এক মার্কিন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। এই অভিযোগকে গুজব বলে যুক্তরাষ্ট্রে আইনের দ্বারস্থ হলেন ম্যাক্রো দম্পতি। L'agression massive lancée en février 2022. ব্রিজিটকে পুরুষ বলে দাবি করা এবং তার পরিচয় বিকৃত করা ওই ইনফ্লুয়েন্সার ও উপস্থাপিকার নাম ক্যান্ডেস ওয়েন্সের। তার বিরুদ্ধে ডিফেমেশন মামলা করেছেন ম্যাক্রো দম্পতি।
নিজের পডকাস্টের প্রচারণার ও ভক্ত বাড়ানোর জন্য মিথ্যা গুজব ছড়িয়েছেন ওয়েন্স। ব্রিজিটকে নিয়ে নিজের পডকাস্টে দাবি করেন ব্রিজিট পুরুষ হিসেবে জন্মেছিলেন এবং তার নাম ছিল জন মিশেল ট্রগনেও। মামলার কাগজে এমনই অভিযোগ তোলেন ম্যাক্রো দম্পতি। একই সাথে অভিযোগ করেন মিশেল ট্রগনেও প্রকৃতপক্ষে ব্রিজিটের ভাই। C'était tellement confortable d'être main dans la main. মামলার বিবৃতিতে বলা হয়, ওয়েন্স আমাদের চেহারা, বিবাহ, পরিবার ও অতীত সবকিছু বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। এমন এক কল্পিত উপাখ্যান তৈরি করেছে যা আমাদের অপমান ও অপদস্থ করেছে। এর ফলে বিশ্বব্যাপী নিপীড়ন ও সাইবার বুলিং এর শিকার হয়েছেন ব্রিজিট। Nous l'avons encore vu avec les menaces faites. এই মামলার বিষয়ে মার্কিন ওই ইনফ্লুয়েন্সার তার পডকাস্টে কথা বলেন, জানান এই মামলায় অসংখ্য তথ্যগত ভুল রয়েছে, এটি অপমানজনক এবং পাবলিক রিলেশন কৌশল। মামলা সম্পর্কে আগে জানানো হয়নি বলেও দাবি করেন তিনি, যদিও উভয় পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকে যোগাযোগে ছিলেন বলে জানা যায়। Sur laquelle des engagements viennent d'être réitérés. বিদেশি সরকার দ্বারা একজন মার্কিন সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতায় আঘাত বলে আখ্যা দেন ওয়েন্সের মুখপাত্র। দাবি করেন শুধু একটি সাক্ষাৎকার না দেওয়ার জন্য তাকে ভয় দেখানো হচ্ছে। এক যৌথ বিবৃতিতে ম্যাক্রো দম্পতির আইনজীবীরা বলেন, 3 বার অনুরোধ করার পরও ওয়েন্স তার মানহানিকর বক্তব্য প্রত্যাহার করেননি, তাই বাধ্য হয়ে তারা আদালতের শরণাপন্ন হয়। Ce soir enfin revenu sur বিশ্ব নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মানহানির মামলা বিরল ঘটনা। তবে ট্রাম্প নিজেও সাম্প্রতিক সময়ে একই পথ বেছে নিয়েছেন। তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এর বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন, যেখানে তার বিরুদ্ধে যৌন ইঙ্গিতপূর্ণ শুভেচ্ছা বার্তা ছড়ানোর অভিযোগ ওঠে। তবে যেহেতু ম্যাক্রো ও তার স্ত্রী জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই মামলায় জিততে হলে প্রমাণ করতে হবে ওয়েন্স ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলেছিলেন, তবে সত্য সম্পর্কে উদাসীন ছিলেন। যুক্তরাষ্ট্রে একে বলা হয় অ্যাকচুয়াল মালেস, যা প্রমাণ করা অত্যন্ত কঠিন। ওয়েন্সের জনপ্রিয়তাও কম নয়। শুধু সামাজিক মাধ্যম এক্সে তার 70 লাখের বেশি ফলোয়ার এবং ইউটিউবে 45 লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই মামলার সূত্রপাত হয় 8 পর্বের একটি পডকাস্ট সিরিজ থেকে। সিরিজটির নাম বিকামিং ব্রিজিট, যার পুরোটাই ছিল ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রীকে নিয়ে। সিরিজটিতে বলা হয় ব্রিজিট তার পরিচয় গোপন করেছেন, তিনি পুরুষ থেকে নারী হয়েছেন, এমনকি ম্যাক্রো ব্রিজিটের দাম্পত্য একটি অবৈধ সম্পর্ক। ইতোমধ্যেই পডকাস্টে 23 লাখেরও বেশি মানুষ দেখেছেন। Nous avons construit dès le premier rendez-vous de Paris. মামলায় আরো উল্লেখ রয়েছে ম্যাক্রো ও ব্রিজিটের পরিচয়ের ব্যাপারেও। তাদের পরিচয়ের সময় ব্রিজিট ছিলেন একজন শিক্ষক আর ম্যাক্রো ছিলেন হাই স্কুলের ছাত্র, তবে তাদের সম্পর্ক আইনের সীমার মধ্যে ছিল বলে দাবি করেন। এই আলোচনার জন্ম মূলত 2021 সালে। অনলাইনে ছড়িয়ে পড়ে ব্রিজিট আসলে একজন পুরুষ ছিলেন, যদিও ম্যাক্রো দম্পতি তখন থেকেই এটিকে গুজব হিসেবেই দাবি করে আসছেন। বিষয়টি আলোচনায় আসে টাকার কার্লসন এবং জো রোগানের মতো প্রভাবশালীদের পডকাস্টেও। Et d'ailleurs, nous devons nous réatteler à cette tâche. গত ডিসেম্বরে ফ্রান্সের আদালতে এমন গুজব ছড়ানোর অভিযোগে 2 জন নারী গ্রেপ্তার হন, যার মধ্যে একজন কিছুটা দোষী সাব্যস্ত হন, কিন্তু আপিল বিভাগ সেই রায় বাতিল করে। বর্তমানে মামলাটি ফ্রান্সের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। এই মামলা বিশ্ব ইতিহাসের নজিরবিহীন ঘটনা। একটি দেশের ফার্স্ট লেডির পরিচয় নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এমন সরাসরি মানহানির অভিযোগ আগে দেখা যায়নি। এখন দেখার বিষয় এই মামলার রায় কি বার্তা দেবে। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে ট্রাম্পের এই ঘোষণার পরে কৌশলে রাশিয়ায় ড্রোন সরবরাহ করছে চীন। পুতিন কোনোভাবেই ট্রাম্পের কোনো নির্দেশনা মানছেন না, যে কারণে রাশিয়ার উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট, যা রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতায় বড় আঘাত আনতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর মধ্যেই চীন রাশিয়ার গোপন সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। রয়টার্সের হাতে পাওয়া চুক্তিপত্র, চালান এবং শুল্ক নথি থেকে জানা গেছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চীন থেকে গোপনে কুলিং মেশিনের নামে রাশিয়া রপ্তানি হচ্ছে বিশেষ ধরনের ইঞ্জিন, যা ইউক্রেনে হামলাকারী রুশো গার্পিয়া A1 ড্রোন তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
ইউরোপের 3টি নিরাপত্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এই গোপন সরবরাহ চক্রের মাধ্যমে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা IEMZ কুফল গার্ফিয়া ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়াতে সক্ষম হয়েছে। গত বছর যেখানে 2000 ড্রোন তৈরি হয়েছিল, চলতি বছর তাদের লক্ষ্য 6000। জানা গেছে এপ্রিলের মধ্যেই নাকি 1500-এর বেশি ড্রোন তৈরির যন্ত্র পাঠানো হয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এমনটি জানিয়েছেন। দেশটির সামরিক বেসামরিক স্থাপনায় হামলা চালাতে প্রতি মাসে প্রায় 500 গার্ফিয়া ড্রোন ব্যবহার করে মস্কো। এর আগে গার্ফিয়া ড্রোনে চীনের তৈরি ইঞ্জিন ব্যবহারের খবর প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ওই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু নতুন তথ্য অনুযায়ী বেইজিং জিসাও আন্তর্জাতিক প্রযুক্তি ও বাণিজ্য নামের আরেকটি চীনা প্রতিষ্ঠান একটি রুশো ফ্রন্ট কোম্পানির মাধ্যমে সেই একই ইঞ্জিন দিচ্ছে। এরপর LIVSS নামে দ্বিতীয় একটি রুশো প্রতিষ্ঠানের হাত ধরে সেগুলো কুফলের কারখানায় পৌঁছাচ্ছে। চুক্তিপত্রে এই ইঞ্জিনগুলোকে শিল্প শীতলীকরণ যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে কর্তৃপক্ষ সন্দেহ না করে। উল্লেখ্য, গারোফিয়া A1 ড্রোনটি ইরানের তৈরি শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি হলেও এটি আসলে সম্পূর্ণরূপে চীনের প্রযুক্তি নির্ভর। এদিকে চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিলথ ফাইটার J-35 যুক্ত করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্য নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো চীন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র নৌশক্তি যারা তাদের বিমান বাহিনীর রণতরীতে F-35C লাইটনিং 2 স্টিলথ ফাইটার মোতায়েন করেছিল। এখন চীনও F-35C এর সমকক্ষ স্টিলথ ফাইটারের অধিকারী। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর সব পারমাণবিক অস্ত্র সরিয়ে নিচ্ছে দেশটি। আর এমন খবর প্রকাশ্যে আসায় অনেকেই হতবাক হয়েছেন। তাহলে কি ইরানের ভয়ে কিংবা অন্য কোনো দেশে আক্রমণ করতেই যুক্তরাষ্ট্রের এমন তোড়জোড়? এমন প্রশ্ন ভাসছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। গোপনে পারমাণবিক অস্ত্র স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। দেশটি যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এ ধরনের অস্ত্র স্থানান্তর করছে। ফাঁস হওয়া গোপন নথিতে এ তথ্য উঠে এসেছে। আল মায়াদিন টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিকোয়াস ইউকের উদ্ধৃতি দিয়ে ডিক্লাসিফাইড ইউকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোপনে পারমাণবিক অস্ত্র যুক্তরাজ্যের সাফোকের RAF লেকেনহিথ ঘাঁটিতে স্থানান্তর করছে। মার্কিন বিমান বাহিনীর একটি ফ্লাইটে এসব স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 জুলাই মার্কিন বিমান বাহিনীর একটি C-17 গ্লোব মাস্টার পরিবহন বিমান লেকেনহিথ ঘাঁটিতে অবতরণ করে। এতে 20টি অত্যাধুনিক B-100 থেকে 12 পারমাণবিক বোমা পরিবহন করা হয়েছে। এসব বোমার প্রতিটির ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ব্যবহৃত বোমার চেয়েও 3 গুণ বেশি। পারমাণবিক অস্ত্র পরিবহনের এই কার্যক্রমটি নজরদারি করে বিশেষ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিকোয়াস ইউকে। তারা জানিয়েছে, বিমানটি 15 জুলাই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লুইস ম্যাক্সওয়ার্ড বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। পরে এটি নিউ মেক্সিকোর কুইটল্যান্ড বিমান ঘাঁটিতে থামে। এটি মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে বড় পারমাণবিক সংরক্ষণাগার ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়েছে, কিটল্যান্ডে বিমানটি একটি নির্দিষ্ট বিপজ্জনক পণ্যের জন্য নির্ধারিত জায়গায় অবস্থান করে এবং সে সময় কড়া নিরাপত্তা বজায় রাখা হয়। বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিপজ্জনক মালামাল পরিবহনের বিষয়টি জানান। এতে বলা হয়েছে, বিমানটি রাতের বেলায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। যাত্রাপথে এটি 2টি KC-46 ট্যাঙ্কার বিমানের মাধ্যমে জ্বালানি গ্রহণ করে। আরেকটি C-17 বিমান একই সময়ে সেরে যায় সম্ভাব্য বিকল্প হিসেবে এবং জার্মানির রামস্টেন ঘাঁটি হয়ে লেকেনহিথে পৌঁছায়। বিমানে পারমাণবিক জরুরি সরঞ্জাম বহন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, লেকেনহিথে অবতরণের পর বিমানটিকে ভিক্টর র্যাম্প নামক বিপজ্জনক সামগ্রী হ্যান্ডেলিং জোনে রাখা হয়। চারপাশে মার্কিন সামরিক বাহিনীর কড়া পাহারা, গোপন এজেন্টদের টহল এবং ফায়ার টিম মোতায়েন করা হয়। এরপর বিশেষায়িত মেশিনের সাহায্যে পারমাণবিক অস্ত্রগুলো একটি সুরক্ষিত বিমান ঘাঁটির শেল্টারে সরিয়ে নেওয়া হয়। ডিক্লাসিফাইড ইউকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই অস্ত্রগুলো যুক্তরাজ্যে থাকলেও এগুলোর উপর একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। এগুলো যুক্তরাজ্যের সম্মতি ছাড়াই ব্যবহৃত হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।